প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। কুমির সরীসৃপ জাতীয় প্রাণীদের মধ্যে একটি সুপরিচিত প্রাণী। এরা আমাদের দেশের অন্যতম বড় আকারের সরীসৃপ। একসময় এদেশের প্রকৃতিতে মিঠা পানির কুমির থাকলেও বর্তমানে শুধুমাত্র লোনা পানির কুমির টিকে আছে। হিংস্র প্রাণী হিসাবে পরিচিত হলেও জলীয় পরিবেশ ব্যবস্থায় এদের ভূমিকা অনন্য। আমাদের আজকের পর্ব লোনা পানির কুমির নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর লোকমান হোসেন ও জনাব মুস্তাক আহমেদের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের লোনা পানির কুমির নিয়ে কিছু তথ্য ও চিত্র। প্রকৃতির এক বৈচিত্র্যময় সৃষ্টি সরীসৃপ। প্রায় ২৪০ মিলিয়ন বছর পূর্বে যাদের রাজত্ব ছিল বিশ্বজুড়ে। ডাইনোসর ও কুমিরের মতো বিশালাকার ও ভয়ঙ্কর প্রাণীরা তখন দাপিয়ে বেড়াত পুরো পৃথিবী। প্রকৃতির বিরূপ প্রভাবে ডাইনোসররা বিলুপ্ত হলেও কুমির গোষ্ঠীরা এখনও পৃথিবীর অধিকাংশ জায়গায় টিকে আছে সেই পুরনো রূপেই। দৈহিক নানা পরিবর্তনের মাধ্যমে এরা ধরে রেখেছে তাদের ঐতিহ্যবাহী অবয়ব। আমাদের দেশেও কুমিরের দুটি প্রজাতি রয়েছে। লোনা পানির কুমির এদের মধ্যে অন্যতম। হিংস্রতা ও আগ্রাসী মনোভাব যেমন এদেরকে বাঁচিয়ে রেখেছে, তেমনি প্রতিবেশ ব্যবস্থা রক্ষায় এরা প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রেখে যাচ্ছে। তাছাড়া বৈদেশিক মুদ্রা অর্জনেও রয়েছে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হল সুন্দরবন। বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত এই বনে জোয়ার ভাটার অবিরাম প্রবাহে সৃষ্টি হয়েছে অসংখ্য নদীর। নদীগুলো বনের মধ্যে এঁকে বেঁকে জালের মতো জড়িয়ে রয়েছে। আমাদের দেশের প্রকৃতিতে লোনা পানির কুমির সবচেয়ে বেশি আছে সুন্দরবনের এ নদীগুলোতেই।
এরা পৃথিবীর সবচেয়ে বড় আকারের কুমির। একটি প্রাপ্তবয়স্ক কুমির লম্বায় গড়ে প্রায় 5.5 মিটার আর ওজনে প্রায় 400 থেকে 1000 কেজি হয়ে থাকে। আবাসস্থলের ভিন্নতায় এরা ধূসর বাদামি, কখনো মেটে, কখনো আবার কালচে রঙের হয়ে থাকে। তবে বুক থেকে লেজ পর্যন্ত দেহের নিচের দিক সাদাটে। এদের মাথা দেহের তুলনায় ছোট আকৃতির। ছোট মাথায় রয়েছে ছোট্ট দুটি চোখ। তবে চোয়াল বেশ বড়, মোটা ও শক্তিশালী। আর চোয়ালে রয়েছে ধারালো দাঁত, যা তাদেরকে শিকার ধরতে সাহায্য করে। কোনো কারণে এই দাঁত পড়ে গেলে ওই স্থানে নতুন দাঁত গজিয়ে থাকে। বড় ও শক্তিশালী লেজে খাঁজ কাটা থাকায় এরা খুব সহজেই শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। লোনাপানির কুমির মূলত জলজ সরীসৃপ। তবে শীতল রক্তবিশিষ্ট প্রাণী হওয়ায় জীবনধারণের জন্য এদেরকে সূর্যের আলোর উপর নির্ভর করতে হয়। এজন্য মাঝে মাঝে রোদ পোহাতে এরা নদীর তীরভূমিতে উঠে আসে। কখনো আবার পানিতে ভেসে ভেসে রোদ পোহায়। রোদ পোহানোর সময় এরা খুব অলস সময় পার করে, কোনো হিংস্রতা দেখায় না। জলে কুমির, ডাঙায় বাঘ, এই প্রবাদটির মাধ্যমে কুমিরের ভয়ঙ্কর রূপটি তুলে ধরা হলেও মূলত এরা লাজুক প্রকৃতির এবং দিনের বেশিরভাগ সময় অলসভাবে কাটায়। এরা মাংসাশী প্রাণী। স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ, মাছসহ নানা ধরনের প্রাণী খেয়ে এরা জীবন ধারণ করে। শিকারের জন্য এরা নদীর তীরে চলে আসে এবং চুপিসারে অপেক্ষা করতে থাকে। শিকার কাছে আসা মাত্র ক্ষিপ্র হয়ে ওঠে এবং অতি দ্রুত শিকার করে। তবে শিকারের সন্ধান না পেলে এরা কখনোই আগ্রাসী ভাব দেখায় না। কয়েকদিন পর্যন্ত না খেয়ে কিছুটা মন্থর জীবনযাপন করে। লোনাপানির কুমির বেশ বড় অঞ্চল জুড়ে বিচরণ করে। এরা শীতকালে সাধারণত সাগরের লোনাপানিতে বিচরণ করে। আর গ্রীষ্মকালে নদী, নদীর মোহনা, বাদাবনের নিরাপদ জায়গায় বিচরণ শুরু করে। এ সময়ই শুরু হয় এদের প্রজননকাল। এরা সাধারণত পানিতেই প্রজনন সম্পন্ন করে। প্রজনন শেষে পুরুষ ও স্ত্রী কুমির মিলেমিশে নদীর তীরে সুন্দর বাসা তৈরি করে। একটি স্ত্রী কুমির 40 থেকে 60টি ডিম পাড়ে এবং ডিমে তা দেয়ার কাজটিও করে স্ত্রী কুমির। আর পুরুষ কুমির পাহারাদারের কাজটি করে, যেন শত্রু তাদের সীমানায় ঢুকতে না পারে। প্রায় 80 থেকে 98 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়।
সদ্যপ্রসূত বাচ্চা লম্বায় 9 থেকে 11 ইঞ্চি এবং ওজনে প্রায় 70 গ্রাম হয়। 1 বছর পরই বাচ্চাগুলো প্রায় 3 মিটার হয়ে ওঠে। এ সময় বাচ্চাগুলো হলদেটে দেখায়। দেহ ও লেজে কালচে রঙের ছোট ছোট ফোঁটা ও দাগের বাচ্চাগুলো চমৎকার দেখায়। বিশ্বজুড়েই কুমিরের চামড়া, মাংস, দাঁত, হাড়গোড় ইত্যাদির চাহিদা রয়েছে। তাই পৃথিবীর বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে কুমির চাষ করা হয়। আমাদের দেশে অল্প পরিসরে হলেও চাষ হচ্ছে লোনাপানির কুমির। এখানে আধুনিক প্রযুক্তিতে ডিম থেকে বাচ্চা ফোটানো হচ্ছে। বাচ্চাগুলো অতি যত্ন সহকারে লালন পালনের মাধ্যমে পূর্ণাঙ্গ কুমিরে পরিণত করে রপ্তানি করা হচ্ছে। প্রকৃতিতে নিরাপদ প্রজননভূমি কমে যাওয়ায় আমাদের দেশ থেকে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। ফলে সামগ্রিক পরিবেশ ব্যবস্থায় একটি নেতিবাচক প্রভাব পড়ছে। প্রকৃতিতে এদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিকল্পিতভাবে কুমির ফার্মিংয়ের মাধ্যমে দেশ প্রাকৃতিক ও অর্থনৈতিক দুভাবেই লাভবান হতে পারে। এজন্য প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছা ও এর সঠিক বাস্তবায়ন। তবেই প্রাকৃতিক সাম্যাবস্থার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে বলে আশা করা যায়। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম লোনাপানির কুমির নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর লোকমান হোসেন ও জনাব মুস্তাক আহমেদের সাথে। কেমন আছেন আপনারা? ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, কুমির নিয়ে তো আপনারা অনেক কাজ করেছেন দুজনেই। আমাদেরকে একটু বলবেন যে বর্তমানে বাংলাদেশে কোন অঞ্চলে লোনাপানির কুমির টিকে আছে এখনো এবং এদের অবস্থা কি? ধন্যবাদ আপনাকে। প্রকৃতিতে সকল প্রাণী উপকারী মানুষের জন্য এবং প্রকৃতিকে ভারসাম্য রাখার জন্য। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের 3 ধরনের কুমির আমরা দেখতাম। একটা হচ্ছে যে ফিশ ইটিং ক্রোকোডাইলস, যেটাকে আমরা ঘরিয়াল বলি। আরেকটি হচ্ছে মাগার ক্রোকোডাইলস বা ফ্রেশ ওয়াটার ক্রোকোডাইলস। আর দ্বিতীয় যেটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে ইস্টুয়ারাইন ক্রোকোডাইলস বা লোনা জলের কুমির। জি, একটা সময় টেকনাফ থেকে আমাদের সুন্দরবনের পুরো বেল্ট মানে উপকূলীয় অঞ্চলে প্রচুর এগুলো দেখা যেত। এখন শুধুমাত্র সুন্দরবনের এই উপকূলীয় অঞ্চলে এটা কনফাইন্ড হয়ে গেছে। তার বিভিন্ন কারণ আছে। পপুলেশন বেড়েছে, উপকূলীয় অঞ্চলে নানা ধরনের প্র্যাকটিস, বিশেষ করে ফিশিং প্র্যাকটিসটা বেড়েছে, মানুষের হেবিটেট বা সেটেলমেন্ট জনবসতি বেড়েছে, যার কারণে এই প্রাণীগুলো আস্তে আস্তে সরে এসেছে। তো সংখ্যায় বর্তমানে প্রায় 150 থেকে 200টার মতো আছে। আমাদের আগেও কি এই ধরনের সংখ্যাই ছিল? এরকমই মনে হয়। কারণ হলো এই প্রাণীটা হচ্ছে মানে রেপটাইলস বা সরীসৃপ প্রজাতির মধ্যে সবচেয়ে বড় এবং শিকারী প্রাণী। এরা কিন্তু লাইফ স্প্যান হচ্ছে এদের প্রায় 100 ইয়ার্স। তবে ওরা যেভাবে ওদের প্রজনন কার্যক্রম চালানোর জন্য যেই প্রাকৃতিক সমর্থন পাওয়ার দরকার, সেই সমর্থনগুলো বা সেই পরিবেশটা হয়তো কম পাচ্ছে,
বা আমরা প্রথম জরিপ করেছি 1980-র দশকে 82 সালের দিকে, এবং পরবর্তীতে 2005 সাল 6 সালের দিকেও। তো দেখা গেছে যে এটা অ্যাকচুয়ালি তো পানির নিচে বোঝা যায় না। তো এই কাউন্টটা করেছি আমরা বিশেষ করে বিভিন্ন রিভার আছে, যেমন সেলা, ভদ্রা, নন্দবালা, হ্যাঁ, পশুর নদী, আমাদের শিবসা নদী, এই সমস্ত নদীগুলো যে বড় নদী, এই নদীগুলোতে ওরা বাস্কিংয়ের জন্য আসে, এবং সেগুলোকে দেখা হয়ে গেছে কয়টা জুবিনাইল, কয়টা ইয়াং, কয়টি অ্যাডাল্ট, এইভাবে বহু লোকের ইন্টারভিউ নিয়ে এবং নিজেরা প্র্যাকটিক্যালি অবজার্ভ করে এই সংখ্যাটা নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, আমাদের দেশে কি লোনা পানির কুমির মনে করেন আপনি যে দিন দিন একটু কমছে? আমি মনে করি যে সংখ্যা দিন দিন কমছে। তার কারণ হলো ব্রিডিং গ্রাউন্ডটা কমে আসছে, 1। 2 নম্বর হলো তাদের যে বিচরণ ক্ষেত্র সেটাও সংকুচিত হয়ে আসছে। তৃতীয় হচ্ছে হলো যেই পরিমাণ ফিশের অ্যাভেলেবিলিটি ছিল আগে আমাদের টোটাল উপকূলে, সেই ফিশ বা তাদের অন্যান্য খাদ্য সেগুলো কিন্তু কমে আসছে। ইন এডিশন এই ফিশিং প্র্যাকটিসের কারণে তাদের যে গিল নেট, যেটা আমরা বলি, যে কারেন্ট জাল, এই জালগুলোর মধ্যেও এই ছোটো মানে ক্রোকোডাইলসগুলো ধরা পড়ে, এতে করে হ্যাঁ অন্যান্য ফিশের সাথে সেগুলোকে তারা ধরে ফেলে বা মেরে ফেলে দেয়। এবং এত বেশি ক্যানেলের ভিতর দিয়ে ট্রলারের যাতায়াত, সে কারণেও ব্রিডিং গ্রাউন্ডে ক্রোকোডাইলগুলো প্রপারলি তার ডিমগুলো রিলিজ করছে না। যে সে যদি প্রপার এনভায়রনমেন্ট না পায় ডিমটা রিলিজ করার জন্য, তাহলে কিন্তু তার ডিমটা বডিতে অ্যাবজর্ব হয়ে যায়। এই সামগ্রী, এই সমস্ত জিনিস যদি আমি বিবেচনা আনি, তাহলে আমি মনে করি এই সংখ্যা কমতে বাধ্য এবং কমছে। আচ্ছা, এই প্রাণীটির পরিবেশগত গুরুত্ব কতখানি? অবশ্যই এটার পরিবেশ গুরুত্ব আছে। ফুড চেইনের এটা হচ্ছে টপ কনজিউমার। ক্রোকোডাইলকে আমরা অন্য ভাষায় স্ক্যাভেঞ্জার বলতে পারি। স্ক্যাভেঞ্জার মানে হচ্ছে যে তারা আবর্জনা বা ভক্ষক, যেগুলো এনভায়রনমেন্টকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে বা দূষিত করে। যেহেতু তারা পানিতে থাকতে অভ্যস্ত, পানিতে যে সমস্ত মৃত মানে বা ডেড বডি, হ্যাঁ, বিশেষ করে সেটা হতে পারে গবাদি পশু, সেটা হতে পারে মৃত মাছ, হতে পারে ডলফিন, হতে পারে শার্ক, এই সমস্ত মৃত প্রাণীগুলোকে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে। পানি দূষণটা রোধ করে, এতে করে পানি পরিশোধিত হয়। এছাড়াও আমরা যদি সুন্দরবনের কথা বলি, যে এটা এক ধরনের কিন্তু গার্ড হিসাবে কাজ করে। আচ্ছা, আমি একটু মুস্তাক ভাইয়ের কাছে আসি। মুস্তাক ভাই, আপনি তো কুমির ফার্মিংয়ের সাথে জড়িত ছিলেন এবং আপনি কাজও করেছেন অনেকে নিয়ে। তো যে অর্থনীতিতে কুমিরের যে ভূমিকা, সেটা মূল্যায়ন করবেন কি করে? পৃথিবীতে আমরা যত ধরনের চামড়া ব্যবহার করি তার মধ্যে কুমিরের চামড়া হচ্ছে সবচেয়ে দামি চামড়া। কুমিরের চামড়ার ডিউরেবিলিটির কারণে এটার চাহিদা ছিল প্রচুর, এবং সেটা অ্যাকচুয়ালি আমেরিকাতেই এটা 50-এর দশকে এটার ব্যাপক একটা চাহিদা দেখা দেয়, এবং তখন বোঝা যায় যে এই প্রকৃতি থেকে আর কুমির নেওয়া যাবে না। এবং এই ধারণাটা তখন বিজ্ঞানীদের মাথায় এসেছিল সেই 60-এর দশকে, যে আমার কুমিরের চামড়া ফার্ম করতে হবে। সো 1960-এর আগে কিন্তু কুমিরের চামড়া মানুষ ব্যবহার করেছে, কিন্তু নেচার থেকে আহরণ করে। তো তারপরের থেকেই আসলে বিভিন্ন দেশে বিভিন্ন চেষ্টা করা হয়েছে যে কোন ধরনের চামড়া উৎপাদন করা যায়, এবং লোনা পানির কুমিরের চামড়াটা সবচেয়ে বেশি দামি। লোনা পানির কুমির অস্ট্রেলিয়াতে হয়, ইন্দোনেশিয়াতে হয়, পাপুয়া নিউগিনিতে হয়। আর অন্য যে 6টা দেশে, যেমন বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই কটা দেশে, ফিলিপাইন, এইসব দেশেও কিন্তু কুমিরের ফার্ম আছে। এই 4টা দেশে মিলিয়ে আপনার 23টা ফার্ম আছে। বাংলাদেশে যেটা চাষ করা হচ্ছে যে ক্রোকোডাইল ফার্ম, সেটা হচ্ছে যে লোনা পানির কুমির, সেটা কিন্তু বাণিজ্যিকভাবে শুরুই করা হয়েছে চামড়া উৎপাদনের জন্য। এবং এটার সম্ভাবনা কোন ইয়ারে শুরু হয়েছিল? 2004 সালে 75টা কুমির দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু হয়। তারপরে তো সেই হাত ধরে এখন কিন্তু 5টা কোম্পানির প্রক্রিয়াধীন। 2টা কোম্পানি তো বাণিজ্যিকভাবেই কাজ শুরু করে দিয়েছে। আপনারা কোথা থেকে এনেছিলেন কুমির? রেপটাইলস ফার্ম যেটা বাংলাদেশে প্রথম নিয়ে এসেছিল, সেটা হচ্ছে যে মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিল। আচ্ছা, তো এই কুমিরের ফার্মে আপনার সংরক্ষণ এবং গবেষণা, এই দুটোই তো সম্ভব করা, তাই না? বাণিজ্যিক খাবারের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, তারা তো নিজেদের প্রয়োজনেই তারা গবেষণা করবে, কিন্তু সেটার সাথে কিন্তু আসলে প্রকৃতির বেশ তফাৎ হবে। প্রকৃতির জন্য কিন্তু আসলে দেওয়া উচিত। জি, আপনারা ধরেন আপনাদের ক্রোকোডাইল ফার্মে সংরক্ষণের যেই আইডিয়াটা আপনারা প্র্যাকটিস করেছেন, তাতে কি কুমিরের বংশবৃদ্ধি খুব দ্রুত হয়েছে বলে মনে করেন? হ্যাঁ, বাংলাদেশে আমরা অবশ্যই মানে গর্বের সাথে আমরা বলতে পারি যেটা আমাদের অনেকের জয়েন্ট এফোর্টস। যে কারণ যেই জিনিসটা আমেরিকাতে লেগেছে 20 বছর, অস্ট্রেলিয়াতে লেগেছে 15 বছর, মালয়েশিয়াতে লেগেছে 25 বছর, আমরা সেটা 3 বছরে করেছি। মালয়েশিয়াতে আমাদের নিজস্ব পদ্ধতি ছিল? নিজস্ব পদ্ধতির কারণে না, যে মালয়েশিয়ার
যে ফার্মের মালিক, যে তার সাথে যখন কথা বলছিলাম, যে তারা যখন শুরু করেছে তখন ইন্টারনেটও ছিল না, কোনো কিছু ছিল না। এই সময়টা অনেক পরে সে জেনেছে যে এটা কিভাবে করে। তো এখন আমি যখন তার কাছ থেকে নিয়ে আসলাম, আমি তো তার কাছ থেকে জিজ্ঞেস করেছি, ভাই কুমির কীভাবে ব্রিড করে। তো আমাকে তো আর ওই 20 বছর তো আর আমার সময়টা লাগেনি। জিনিসটা হয়েছে যে অন্যরা কিভাবে করেছে, ওই জিনিসগুলো জাস্ট বেটার জিনিসগুলো ফলো করা হয়েছে। এই ধরনের ফার্ম কি আরো হওয়া উচিত? এবং কারণ অর্থনৈতিকভাবে যদি এটা লাভবান হয়, বাংলাদেশের জন্য কিন্তু বৈদেশিক মুদ্রা আসার একটা পথ হয় কিন্তু তাতে, সেটা বাংলাদেশের জন্য ভালো। কিন্তু এটা কি আপনি মনে করেন আরো ফার্ম হলে ভালো হবে? একটা ইন্ডাস্ট্রি ভালো করতে পারে, কিন্তু এই ইন্ডাস্ট্রির একটা স্কেল আছে যে এটা কতটুকু বড় করা যাবে। এখন এটাকে আসলে আমরা যদি 100টা ক্রকোডাইল ফার্ম করে, যে এটা রিয়েলিস্টিক্যালি সম্ভব না, কারণ আপনার ওই যে ব্রিডিং স্টকটা আপনি পাবেন না। মানে আপনি বলতে চান যে একটা নিয়ন্ত্রণের মধ্যে, হ্যাঁ, এই কোম্পানিগুলোকে পাবলিক লিমিটেড করে দিক। এই যারা যে 5টা কোম্পানিকে ইয়ে করা হচ্ছে, পারমিশন দেওয়া হচ্ছে, এরাই আলটিমেটলি যদি পাবলিক লিমিটেড করে আসে, তখন আমারও ইন্টারেস্ট আছে যে ক্রকোডাইল ফার্ম করতে চাই, আমার পয়সা নেই, আমি ওটা শেয়ার কিনে নিলাম। এটা তো খুব একটা এক্সপেন্সিভ ভেঞ্চার। কি এক্সপেন্সিভ? খুব, মানে দুটো জিনিস, একটা টেকনিক্যাল নলেজও থাকতে হবে, পাশাপাশি আপনি টেকনিক্যাল নলেজটা আসলে খুব একটা যে মানে রকেট সায়েন্স তা না, টাকার দিক থেকেও যে এটা খুব বেশি তাও না, প্রফেশনাল পাওয়া যায়। এবং এটা সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে ক্রকোডাইল ফার্ম কখনো সেকেন্ডারি বিজনেস, যে আমার আরো 5টা বিজনেস আছে, এটা আমার জাস্ট আছে, আমি মানে বছরে একদিন ঘুরতে যাব, এরকম ব্যবসা এটা না। ইট হ্যাজ টু বি মানে মাঠে নেমে, কাদার মধ্যে নেমে আমাকে নেচার রিলেটেড ন্যাচারালি করতে হবে। নেচার রিলেটেড ব্যবসা হবে না, নিজেকে মিশে যেতে হবে। আচ্ছা, এর মর্টালিটি রেট কিরকম আপনার? এই খুবই কম। ক্রকোডাইল কিন্তু মারা যায় বেসিক্যালি স্ট্রেসে, যে ফুড শর্টেজ বা ওই সমস্ত জিনিসগুলোর তেমন একটা এফেক্ট, ওদের তো খুব বেশি খাবারও বোধহয় দিতে হয় না, খাবার রিকোয়ারমেন্ট খুবই কম। মানে সেখান থেকেই তো আসলে ওই ইকোনমিক ভায়াবিলিটিটা বেড়েই আসে, যে কতটুকু খাবার দিচ্ছে আর কতটুকু প্রোডাক্ট বেরোচ্ছে। হ্যাঁ, সেখান থেকেই আসলে এটা অনেক লুক্রেটিভ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি আমাদের অনেক তথ্য দিলেন, ডক্টর লোকমান হোসেন। আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক কুমির নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, ভারতের উড়িষ্যার ভিটারকানিকা ন্যাশনাল পার্কে রয়েছে পৃথিবীর দীর্ঘতম ও সর্বোচ্চ ওজনের কুমিরটি। এটি লম্বায় 23 ফুট ও এর ওজন প্রায় 2000 কেজি। লোনাপানির এই কুমিরটি এখনও জীবিত অবস্থায় আছে। কুমিরের স্ত্রী পুরুষ নির্ধারণ করা যায় এদের ডিমে তাপমাত্রা প্রদানের তারতম্যের মাধ্যমে। কম তাপপ্রাপ্ত ডিম থেকে জন্ম নেয় স্ত্রী কুমির, আর বেশি তাপপ্রাপ্ত ডিম থেকে জন্ম নেয় পুরুষ কুমির। পৃথিবীর সবচেয়ে ছোট কুমির ডোয়ার্ফ ক্রোকোডাইল দেখা যায় মধ্য আফ্রিকায়। এদের পুরুষ সদস্যরা লম্বায় সর্বোচ্চ 6 ফিট এবং ওজনে মাত্র 80 কেজি হয়ে থাকে। লোনাপানির কুমিররা সর্বোচ্চ 100 বছর বাঁচলেও অন্যান্য কুমির 80 বছরের বেশি বাঁচে না। সরীসৃপ প্রাণীদের হৃৎপিণ্ড সাধারণত 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হলেও কুমিরের হৃৎপিণ্ড পাখি কিংবা স্তন্যপায়ীদের মতো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, যা এদের সক্রিয় জীবনযাপনে সাহায্য করে। শক্তিশালী লেজ থাকায় কুমির প্রতি ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে পানিতে চলাচল করতে পারে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল আমাদের দেশে কত প্রজাতির ভোঁদড় পাওয়া যায়। সঠিক উত্তরটি হলো এ, 3 প্রজাতি। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন তাসনুভা আফরিন, গৃহিণী, পলাশনগর, মিরপুর, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কোনটি পৃথিবীর সবচেয়ে বড় আকারের কুমির? এ, মিঠা পানির কুমির, বি, লোনা পানির কুমির। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B
স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নাম্বার 964, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, ইতিমধ্যেই এক প্রজাতির কুমির আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। লোনাপানির কুমিরও বিপন্ন অবস্থায় আছে। বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে কুমিরের অবস্থা ভালো নেই। আমাদের সমন্বিত প্রচেষ্টাই কুমির রক্ষায় সহায়ক ভূমিকা পালন করতে পারে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।